দেশজুড়ে আজ লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর পরিবারে এক নতুন আশার আলো জ্বলে উঠেছে। বছরের পর বছর ধরে যে প্রত্যাশা বুকে আগলে রেখেছিলেন তারা, রাতের পর রাত যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই আজ বাস্তবের মাটিতে পা রেখেছে। পেনশন ভাতা সংক্রান্ত সরকারের এই ঐতিহাসিক ঘোষণা কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে কোটি কোটি সেবকের প্রতি এক গভীর ও আন্তরিক স্বীকৃতি, যারা জীবনের সেরা সময়, মেধা আর অক্লান্ত পরিশ্রম সবকিছু উজাড় করে দিয়েছেন এই দেশের জন্য, এই মাটির জন্য, এই মানুষগুলোর জন্য। আজকের এই ঘোষণা তাদের সেই নিঃস্বার্থ ত্যাগের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার এক আনুষ্ঠানিক প্রকাশ। এই মুহূর্তটি কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি সম্পর্কের পুনর্নির্মাণ। রাষ্ট্র ও তার সেবকদের মধ্যে দীর্ঘদিনের অবহেলার প্রাচীর ভেঙে নতুন একটি সেতু নির্মাণের সূচনা। দেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা মানুষের হৃদয়ে চিরকালের জন্য গেঁথে যায়, যে মুহূর্তগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ সেসব মুহূর্তের কথা মনে রাখে। আজকের এই ঘোষণাটি ঠিক সেই ধরনেরই একটি মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দেশের সামনে যে ঘোষণাটি দিলেন তা শুনে অনেক বয়স্ক পেনশনভোগীর চোখে জল এসে গেছে। কারণ এই মানুষগুলো এতদিন অপেক্ষা করেছেন, আশা রেখেছেন, হতাশার গভীর অন্ধকারেও আলোর প্রতীক্ষায় বসে থেকেছেন। কিন্তু আজ তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যারা এই রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের অবসর জীবনকে কষ্টময় করে রাখার কোনো অধিকার রাষ্ট্রের নেই। তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তোলা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনের অঙ্গীকার থেকেই আজকের এই ঐতিহাসিক ঘোষণার জন্ম। এই ঘোষণার মূল বিষয়গুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করা দরকার, কারণ এটি কেবল পেনশনের পরিমাণ বৃদ্ধির বিষয় নয়, এর মধ্যে রয়েছে একটি সামগ্রিক কাঠামোগত সংস্কারের সুচিন্তিত পরিকল্পনা। পেনশন ব্যবস্থার যে পুরনো কাঠামো দীর্ঘদিন ধরে চলে আসছিল, যেখানে নানা জটিলতা, নানা অসঙ্গতি, নানা অনিয়ম জমে জমে পাহাড় হয়ে উঠেছিল, সেই কাঠামোটিকেই এবার আমূল পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আধুনিক, স্বচ্ছ, ন্যায্য এবং দীর্ঘমেয়াদে টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সংস্কার পরিচালিত হবে। এর মাধ্যমে শুধু আজকের পেনশনভোগীরা নয়, আগামীতে যারা অবসরে যাবেন, যারা এখনও চাকরির শুরুতে আছেন, তারাও এই সংস্কারের সুফল ভোগ করবেন। একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে বহে যাওয়া এই ইতিবাচক পরিবর্তন দেশের সামগ্রিক প্রশাসনিক সংস্কৃতিতেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। পেনশন বৃদ্ধির পরিমাণ নিয়ে যদি আমরা বাস্তব হিসাব করতে বসি, তাহলে দেখা যাবে এই সিদ্ধান্ত কিভাবে সরাসরি সাধারণ মানুষের জীবনের গতিপথ বদলে দিতে সক্ষম। বাংলাদেশের সরকারি পেনশনভোগীদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি হলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এই মানুষগুলো সারা জীবন সরকারের বিভিন্ন দপ্তরে, প্রাথমিক বিদ্যালয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, থানায়, ইউনিয়ন পরিষদে, জেলা প্রশাসনের অফিসে নিরলসভাবে কাজ করে গেছেন। তারা হয়তো বড় কোনো পদে ছিলেন না, বড় কোনো নীতি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে ছিল না, কিন্তু প্রতিটি কার্যদিবসে তাদের নিরন্তর পরিশ্রম আর নিষ্ঠার মধ্য দিয়েই সরকারের বিশাল যন্ত্রটি সচল থেকেছে। এই মানুষগুলো অবসরের পর মাসে 10 থেকে 15,000 টাকার মধ্যে পেনশন পান। এই টাকায় ঢাকা বা দেশের যে কোনো বড় শহরে বসবাস করা এই যুগে কতটা দুঃসাধ্য তা যিনি এই পরিস্থিতিতে পড়েননি তার পক্ষে অনুভব করা কঠিন। একটি বাস্তব জীবনের চিত্র তুলে ধরা যাক। ধরুন একজন অবসরপ্রাপ্ত অফিস সহকারী মাসে 12,000 টাকা পেনশন পাচ্ছেন। ঢাকার কোনো পুরনো এলাকায় একটি ছোট ভাড়া বাসায় থাকেন। বাড়ি ভাড়া 5 থেকে 6,000 টাকা। বাকি মাত্র 6,000 টাকায় পুরো মাসের বাজার খরচ, ওষুধের খরচ, বিদ্যুৎ ও গ্যাস বিল, মোবাইল রিচার্জ সবকিছু মেটাতে হয়। মাসের শেষে কিছু থাকে না, বরং অনেক সময় প্রতিবেশী বা সন্তানের কাছ থেকে ধার করতে হয়। এই মানুষটির কাছে পেনশন বৃদ্ধির মানে অনেক বড়, অনেক গভীর। যদি তার পেনশন 15,000 টাকায় উন্নীত হয়, তাহলে হঠাৎ করেই প্রতি মাসে 3,000 টাকা বেশি তার হাতে আসে। পরিমাণে ছোট মনে হলেও এই 3,000 টাকা তার জীবনের প্রতিদিনকার চাপ অনেকটা লাঘব করে দেয়। সারা মাস ধার না করেই চলতে পারেন। ওষুধ কিনতে গিয়ে মনে মনে হিসাব করতে করতে দোকান থেকে ফিরে আসতে হয় না। কখনো কখনো নাতি নাতনির জন্য ছোট একটি উপহারও কিনে আনতে পারেন। এই সাধারণ আনন্দটুকু তার জীবনকে অনেক সুন্দর করে তোলে।
মধ্যগ্রেডের পেনশনভোগীদের কথা যদি আলাদাভাবে বলা যায়, ধরা যাক একজন অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মাসে 22,000 টাকা পেনশন পাচ্ছেন। তার পরিবারে স্ত্রী এবং একটি সন্তান আছে যে এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, দুজনের নিয়মিত ওষুধের খরচ এবং সংসারের অন্যান্য ব্যয় সব মিলিয়ে মাসে 22,000 টাকায় সংসার চালানো অত্যন্ত কষ্টের একটি লড়াই। নতুন ঘোষণায় যদি তার পেনশন 25% বৃদ্ধি পেয়ে 27,500 টাকায় দাঁড়ায়, তাহলে প্রতি মাসে বাড়তি 5,500 টাকা তার হাতে আসছে। এই অতিরিক্ত আয়ে তিনি হয়তো সন্তানের প্রাইভেট টিউটরের খরচটা মেটাতে পারবেন, হয়তো বছরে একবার পুরো পরিবার নিয়ে একটু বেড়াতে যেতে পারবেন, হয়তো দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকা বাড়ির জরুরি মেরামতের কাজটা করাতে পারবেন। এই ছোট ছোট আনন্দগুলোই একটি পরিবারের জীবনকে অর্থবহ করে তোলে। উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও এই পরিবর্তন সমানভাবে প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব মাসে হয়তো 45 থেকে 50,000 টাকা পেনশন পাচ্ছেন। সংখ্যায় বড় দেখালেও এই টাকায় একটি বড় পরিবার সামলানো, সন্তানদের জীবনে প্রতিষ্ঠিত দেখার স্বপ্ন বুকে রাখা, বার্ধক্যে নিজের ও সঙ্গীর স্বাস্থ্যসেবার ভার বহন করা, সব মিলিয়ে এই আয়ও যথেষ্ট নয়। 20% বৃদ্ধিতে যদি তার পেনশন 54 থেকে 60,000 টাকায় পৌঁছায়, তাহলে প্রতি মাসে প্রায় 10,000 টাকা অতিরিক্ত আসছে। এই অর্থ তার পারিবারিক জীবনে, নিয়মিত স্বাস্থ্যসেবায় এবং ব্যক্তিগত আর্থিক নিরাপত্তায় একটি উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনবে। এখন যদি সামগ্রিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হিসাব করা যায়, বাংলাদেশে মোট পেনশনভোগীর সংখ্যা 10 লক্ষের কাছাকাছি ধরলে এবং গড়ে প্রতিজনের পেনশন 5,000 টাকা করে বৃদ্ধি পেলে প্রতি মাসে সরকারকে বাড়তি 500 কোটি টাকা ব্যয় করতে হবে। বার্ষিক হিসেবে এই পরিমাণ দাঁড়ায় 6,000 কোটি টাকায়। এটি নিঃসন্দেহে একটি বিশাল অঙ্ক, কিন্তু এই অর্থটি কোনোভাবেই অপচয় নয়, বরং এটি সরাসরি মানুষের হাতে পৌঁছাচ্ছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে, সমাজে একটি ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তনের ঢেউ উঠছে। উন্নত বিশ্বের দেশগুলো তাদের জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ করে। সেই পথেই আজ বাংলাদেশ পা রাখছে, দৃঢ়ভাবে, সংকল্পের সাথে। পরিবার পেনশনের সংস্কার এই ঘোষণার সবচেয়ে মানবিক এবং হৃদয়স্পর্শী দিক। আমাদের সমাজে এমন হাজারো পরিবার আছে যেখানে একজন পেনশনভোগী মারা যাওয়ার পর তার বৃদ্ধ স্ত্রী বা বৃদ্ধ স্বামী একা পড়ে থাকেন। সন্তানরা হয়তো নিজের সংসার নিয়ে ব্যস্ত, দূরের শহরে বা বিদেশে থাকেন। এই নিঃসঙ্গ বয়স্ক মানুষটির জন্য পরিবার পেনশনই একমাত্র নিয়মিত আর্থিক অবলম্বন। কিন্তু বর্তমানে পরিবার পেনশনের পরিমাণ প্রায় মূল পেনশনের তুলনায় অনেক কম থাকে, যা দিয়ে একজন বয়স্ক মানুষের ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একটি মর্মস্পর্শী বাস্তব পরিস্থিতি কল্পনা করুন। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মারা গেলেন। তার স্ত্রীর বয়স 65 বছর। ছেলেমেয়েরা সবাই নিজ নিজ সংসারে কোনোভাবে টিকে আছেন, কিন্তু নিজেদের আর্থিক চাপের কারণে মায়ের জন্য বেশি কিছু করতে পারেন না। এই মহিলার জন্য পরিবার পেনশন হিসেবে হয়তো 13,000 টাকা আসছে। এই টাকায় ঢাকার মতো শহরে একা বসবাস করা কার্যত অসম্ভব। কিন্তু যদি পরিবার পেনশন 20,000 টাকায় উন্নীত করা হয়, তাহলে এই মহিলার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তিনি নিজের খাবার, ওষুধ, বাড়ি ভাড়া নিজে মেটাতে পারবেন। সন্তানদের উপর আর্থিকভাবে নির্ভর করতে হবে না। এই স্বনির্ভরতা একজন বয়স্ক মানুষের মানসিক মর্যাদা ও আত্মসম্মানের জন্য অত্যন্ত জরুরি। এটি কেবল অর্থনৈতিক প্রশ্ন নয়, এটি একজন মানুষের সম্ভ্রম রক্ষার প্রশ্ন। পেনশন বিতরণ পদ্ধতির আমূল সংস্কার নিয়েও এই ঘোষণায় সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কথা বলা হয়েছে। বর্তমানে পেনশন নিতে গিয়ে অনেক বয়স্ক মানুষকে অসহনীয় সমস্যার মুখোমুখি হতে হয়। কাগজপত্র সংগ্রহ করা, নানা দপ্তরে ঘুরে ঘুরে স্বাক্ষর সংগ্রহ করা, ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো, এই প্রক্রিয়াগুলো একজন শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ বয়স্ক মানুষের জন্য অত্যন্ত কষ্টকর এবং অনেক সময় অপমানজনক। অনেকে এই হয়রানি এড়াতে দালালের শরণাপন্ন হন এবং শেষ পর্যন্ত প্রতারণার শিকার হন। নতুন ব্যবস্থায় পুরো পেনশন প্রক্রিয়াটিকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একবার নিবন্ধন সম্পন্ন হলে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে পেনশনের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অথবা মোবাইল ব্যাংকিং নম্বরে চলে যাবে। আর কোনো লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে না, আর কোনো দালালের দ্বারস্থ হতে হবে না, আর কোনো অফিসের করিডোরে অপেক্ষা করে সময় নষ্ট করতে হবে না।
এই ডিজিটালাইজেশনের সুফল শুধু পেনশনভোগীরা একা পাবেন না, সরকার নিজেও এই প্রক্রিয়া থেকে সমানভাবে উপকৃত হবে। একটি কেন্দ্রীয় ডেটাবেজে সকল পেনশনভোগীর সঠিক ও হালনাগাদ তথ্য থাকলে প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, দুর্নীতির ফাঁকফোকর বন্ধ হবে এবং সরকারের পক্ষে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা অনেক সহজ হবে। পেনশনভোগীর মৃত্যুর পরে পরিবার পেনশন চালু করার ক্ষেত্রে যে দীর্ঘ ও বেদনাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, সেটিও এই ডিজিটাল ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। মৃত্যু সনদ অনলাইনে জমা দেওয়ার সাথে সাথেই পরিবার পেনশন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। শোকের সেই কঠিন মুহূর্তে পরিবারকে আর দপ্তর থেকে দপ্তরে ছুটে বেড়াতে হবে না। নতুন প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য পেনশন পরিকল্পনার বিষয়টিও এই ঘোষণার একটি অত্যন্ত দূরদর্শী এবং গুরুত্বপূর্ণ অংশ। যারা এখন সদ্য চাকরিতে যোগ দিয়েছেন বা অদূর ভবিষ্যতে যোগ দেবেন, তাদের জন্য একটি আধুনিক কন্ট্রিবিউটরি পেনশন স্কিম চালু করার পরিকল্পনা রয়েছে। এই স্কিমে কর্মচারী নিজে যেমন নিয়মিত অবদান রাখবেন, সরকারও সমান পরিমাণে অবদান রাখবে। দীর্ঘ কর্মজীবনে এই জমানো অর্থ একটি বড় তহবিলে রূপান্তরিত হবে এবং অবসরের পর সেই তহবিল থেকে একটি সম্মানজনক মাসিক পেনশন পাওয়া যাবে। এই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝার জন্য একটি বিস্তারিত হিসাব দেখা যাক। একজন তরুণ সরকারি কর্মকর্তা মাসে ৭,০০০ টাকা বেতন পাচ্ছেন। এর ১০% অর্থাৎ ৬,০০০ টাকা প্রতি মাসে পেনশন তহবিলে জমা হলো। সরকারও সমপরিমাণ ৬,০০০ টাকা যোগ করল। মাসে মোট ১২,০০০ টাকা তহবিলে জমছে। প্রথম বছরেই জমল ১,৪৪,০০০ টাকা, ৫ বছরে ৭,২০,০০০ টাকা, ১০ বছরে ১৪,৪০,০০০ টাকা, ২০ বছরে ২৮,৮০,০০০ টাকা, আর পুরো ৩০ বছর চাকরি করলে মূল জমার পরিমাণ দাঁড়াবে ৪৩,০০,০০০